কয়েকদিন আগে সার্জিস আলম একটা গাড়ি বহর নিয়ে উনি বাড়িতে গিয়েছেন। সে গাড়ি বহরে 135টি গাড়ি ছিল, যেটাকে তিনি এক্সপ্লেন করছেন, কিছু তার বন্ধু বান্ধব দিয়েছেন এবং তার পৈতৃক সূত্রে তার দাদা এরকম ভাড়া দেওয়ার মতো 50টা গাড়ি ভাড়া দেওয়ার মতো সামর্থ্য আরো 50 বছর আগে ছিল। এখন প্রশ্ন হলো যে তিনি কিছুদিন আগে ঘেমে নিয়ে তিনি লোকাল ট্রেনে দেশের বাড়িতে গিয়েছেন বা ঢাকায় আসছেন। তখনও তো তার দাদার ছিল, তার মানে তাদের এত সম্পত্তি থাকতে তিনি তখন কিভাবে এভাবে চলাফেরা করতেন? আমরা জানি তিনি টিউশনি করে চলতেন। তাহলে তার যার দাদার এত টাকা, তিনি কেন কেন টিউশনি করে জীবন অতিবাহিত করতেন? আর ভালো কথা, টাকা থাকলে যে টিউশনি করা যাবে না, কোনো কর্ম করা যাবে না তা না। যদি করতেই হয়, টিউশনি যে ব্যক্তিটা করে যে ব্যক্তিরা দুদিন আগে এত টাকা থাকতে অতিশয় সাধারণ জীবন যাপন করত, হঠাৎ করে সেই ব্যক্তির এমন কি হলো যে তার বাড়ি যেতে 135টি গাড়ির প্রয়োজন পড়লো? যা হোক, তিনি এই বিশাল গাড়ি বহর নিয়ে বাড়িতে গিয়েছেন এবং এ নিয়ে ব্যাপক ক্রিটিসাইজ হয়েছে। এ বিষয় নিয়ে আমি আজ আপাতত কথা বলতে চাচ্ছি না, আমার কথা বলার বিষয় অন্য এক জায়গা। তিনি বাড়িতে গিয়ে তার উপজেলায় যেসব সরকারি কর্মকর্তা আছেন তাদের নিয়ে একটি মিটিংয়ে বসছিলেন। এখন এই মিটিংয়ে যখন বসেন, তখন ওইখানকার বিএনপি নেতৃবৃন্দ কোনো একটি কারণে ওই উপজেলায় গিয়ে দেখেন যে কোনো ব্যক্তি, উপজেলার কোনো কর্মকর্তা অফিসে নাই। পরে উনি জানতে পারেন যে সবাই একটা সার্জিস আলম এসেছেন এবং সার্জিস আলমের সাথে মিটিং করছেন। এই বিষয়টি লোকাল বিএনপির এক নেতা ওই সরকারি কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করেন যে আপনারা কিভাবে একটি রাজনৈতিক দলের নেতার সাথে মিটিং করেন। এই বিষয়টি যখন ওই বিএনপির নেতা জিজ্ঞাসা করলে সার্জিস আলম তার কথার প্রতিবাদ করেন এবং দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি হয়। এখানে বলে রাখা ভালো যে যার সাথে সার্জিস আলম তর্ক বিতর্ক করেন, শুধু তর্ক বিতর্ক নয়, এক পর্যায়ে সার্জিস আলম বলেন যে গলা নামিয়ে কথা বলুন, আস্তে কথা বলুন, অর্থাৎ ধমকের সুরে কথা বলেন। যে ব্যক্তিকে এই ধমকের সুরে কথা বলেন, যে ব্যক্তি সামনে তিনি পেশি শক্তি প্রদর্শন করেন, ওই ব্যক্তির বয়সের তুলনা করলে সার্জিস আলমের বাবার থেকে বয়স বেশি। সেই ব্যক্তির সামনে উদ্ধত প্রকাশ করেন সার্জিস আলম। যিনি ওইখানে গিয়েছেন, তিনি শুধু তাই নয়, তিনি আরো বলছেন যে আপনারা তো এখানে কিছুই করেননি, আমার আজকে করার সুযোগ আছে, তাও আপনারা কেন বাধা দিচ্ছেন? অর্থাৎ সার্জিস আলম একটি দলের নেতা। এখন একটি দলের একজন নেতা হয়ে তিনি কিভাবে তার উপজেলায় তিনি কাজ করতে পারেন? তার তো কাজ করার কোনো সুযোগ থাকার কথা নয়, যেহেতু একজন সাধারণ একটি দলের নেতা। যে দল এখন ক্ষমতায় নেই, সেই দল কিভাবে এই ক্ষমতা গ্রহণ করতে, এই সুযোগটা পায়? তার মানে আমরা যে বলছি যে কিংস পার্টি, এটাই কি কিংস পার্টি যেটা সারা দেশে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সরকারি সুযোগ সুবিধা নিয়ে, সরকারের সাথে মিটিং করছে, সরকারি কর্মকর্তাদের সাথে মিটিং করছে, কি আলাপ আলোচনা করছে, তাদের মিটিং এর ইস্যুটা কি? তিনি কিন্তু এই সমালোচনার পরে তিনি আবার বিভিন্ন জায়গায় তার এলাকায় অনেকগুলি এই ভ্যান গাড়ি বা ওই অটো চালিত গাড়ি নিয়ে বহু লোকজন নিয়ে প্রচারণায় গেছেন এবং ডিরেক্টলি ভোট চেয়েছেন। যে ব্যক্তিটা এক জায়গায় ভোট চায়, সেই ব্যক্তি যদি উপজেলা কর্মকর্তাদের সাথে মিটিং করে, তার অর্থ তিনি উপজেলা কর্মকর্তাদেরকে ম্যানিপুলেট করার চিন্তা করছেন বা চেষ্টা করছেন এবং তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে ইনারা যে নিজের ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ এই যে কিংস পার্টি বলছি, যে সরকারের কাছ থেকে, যেহেতু তাদের দলের কেউ কেউ এখনো, যে এই ছাত্ররা এখনো সরকারে আছে, আবার তারাই দল গঠন করছে, অর্থাৎ এই সরকারি সুযোগ সুবিধা তারা এই নিজের দলকে শক্তিশালী করার জন্য, নিজের দলে সবাইকে টানার জন্য ব্যবহার করছেন। অর্থাৎ এটা আসলেই কিংস পার্টি। তো যা হোক,
এই পার্টি যদি এইভাবে কিংস পার্টি হয়ে উঠতে চায় তাহলে বাংলার জনগণ মেনে নেবে না। সাধারণ যে রাজনৈতিক কালচার আছে, স্বাভাবিকভাবে যদি ওনারা রাজনীতি করতে চায় তাহলে হয়তো বা কারোর কিছু বলার থাকবে না, এবং সেভাবে যদি করে ওনারা হয়তো ভালো করবে, না হলে ইতিহাসের আস্থা করে যেতে খুব বেশি সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।